গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমি একটা নতুন অনগোয়িং কোরিয়ান ড্রামার এক্সপ্লেনেশন শুরু করতে যাচ্ছি, আর এটার নাম হচ্ছে রিভেঞ্জ অফ আদার্স। এটি একটি সাসপেন্স ক্রাইম থ্রিলার ড্রামা, আর আজকে আমি এই ড্রামার ফার্স্ট এপিসোড এক্সপ্লেন করব। তো এপিসোডের শুরুতে আমরা এই ড্রামার মেন ফিমেল লিড ক্যারেক্টার চানমিকে দেখতে পাই। ও ফোনে ওর ভাইয়ের সাথে কথা বলছিল। এখানে ওর ভাই ওকে বলতে থাকে যে তোমার কি আজকে কোনো ম্যাচ নেই। এতে চানমি উত্তর দেয়, কথা বলার আগে একবার ভেবে রাখো, আগামীকাল ওপেন সেরেমনি হবে আর গেম শুরু হওয়ার আগে তুমি আমাকে অর্ডার দিচ্ছ। তখন ওর ভাই বলে, তুমি আমাকে এভাবে অসম্মান করো না, আমি তোমার থেকে বড় আর আমি কিন্তু গোল্ড মেডেল চাই, যাতে করে তুমি ওটা আমার গলায় ঝোলাতে পারো। চানমি বলে, তোমার কি মরার ইচ্ছে হয়েছে? তুমি শুধুমাত্র আমার থেকে 10 মিনিটের বড়, আর তুমি কি মনে করেছো যে তুমি সারা জীবন আমার দাদা হয়ে থাকবে? এতে ওর ভাই বলে, তুমি সত্যিটা বদলাতে পারবে না, যাই হোক আমি তোমার থেকে বড়। দেন চানমি বলে, ঠিক আছে, আমি এখন থেকে তোমাকে দাদা বলেই ডাকবো। এতে ওর ভাই হাসে আর ওকে বলে, আগামীকাল থেকে উইন্টার ভ্যাকেশন শুরু হচ্ছে, সো রবিবার আমি বুসানে যাব, আমার তোমাকে কিছু বলার আছে। চানমি বলে, তুমি আমাকে এখনই বলো। এতে ওর ভাই বলে, যখন আমরা দেখা করবো তখন আমি তোমাকে সব বলবো। ইতিমধ্যে কেউ একজন ক্লাসরুমে চলে আসে, ফলে ওর ভাই ওকে হোল্ড করতে বলে এবং ফোনটা সাইড করে নেয়। দেন চানমি ওয়েট করতে থাকে, আর এদিকে ওর ভাইকে কেউ একজন ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয় আর চানমির কলটাও কেটে দেয়। দেন আমরা দেখি ওর ভাই এভাবে পড়ে রয়েছে আর চারিদিকে শুধু রক্ত আর রক্ত রয়েছে, আর এখানেই ওর ভাই মারা যায়। এরপর আমরা দেখি কেউ একজন রহস্যময় ভাবে সিঁড়ি দিয়ে নামছে, কিন্তু কে নামছে সেটা আমাদের দেখানো হয় না। ইতিমধ্যে স্কুলের সবাইও এ বিষয়ে জানতে পেরে যায়। এরপর আমরা চানমিকে দেখতে পাই, এখানে ওর শুটিং কম্পিটিশন চলছিল, কিন্তু ও ঠিকঠাক মনোযোগ দিতে পারছিল না, কারণ এখানে ও ওর ভাইয়ের কথাই ভেবে যাচ্ছিল। দেন আমরা দেখি ও থার্ড হয়েছে। এখানে ও নিজেকে বলতে থাকে যে আমি যদি শুটিং করার সময় আমার যমজ ভাইয়ের কথা চিন্তা না করতাম, তাহলে আমি খুব সহজেই গোল্ড মেডেল জিততে পারতাম। এরপর আমরা দেখি স্কুলের সবাই অনেক মজা করছে, কিন্তু চানমি ওর ভাইকে কল করার চেষ্টা করছে। ওর ভাইয়ের ফোন লাগছিল না, ফলে ও বলতে থাকে যে 3 দিন কেটে গেছে আর তারপরে ওর ফোন অফ কেন আসছে। এখানে ও ওর ভাইয়ের জন্য অনেক চিন্তা করতে থাকে। দেন সিন চেঞ্জ হয় আর ড্রামাতে এন্ট্রি হয় আমাদের মেন লিড ক্যারেক্টারের, আর ওর পায়ে আমরা সেম একই জুতো দেখতে পাই, যেমনটা আমরা সিঁড়ি দিয়ে নামার সময় ওই ব্যক্তির পায়ে দেখেছিলাম। তো এই দুজনের মধ্যে কোনো কানেকশন আছে কিনা সেটা তো আমরা পরেই জানতে পারবো। এখানে এসে ও পার্ট টাইম জব করে, আর আমাদের মেন লিড ক্যারেক্টারের নাম হচ্ছে জি সুহন। এখানে ও ওর বসকে বলতে থাকে যে স্যার, আমি কি 4টার সময় বেরিয়ে যেতে পারি? এতে ওর বস উত্তর দেয়, আজকে শনিবার আর তুমি 4টার সময় কিভাবে বেরিয়ে যেতে পারো? তখন সুহান বলে, আমি আপনাকে 1 সপ্তাহ আগে বলে রেখেছিলাম, আপনি বলেছিলেন কোনো সমস্যা হবে না। ওর বস বলে, তুমি তোমার জায়গায় অন্য কাউকে রেখে এখান থেকে যেতে পারো। দেন সুহান ওর কোচকে মেসেজ করে বলে যে তুমি কি আমার হয়ে এখানে থাকতে পারবে? ওর কোচ রিপ্লাই করেছে, না আমি পারবো না। কিন্তু কিছুক্ষণ পর ওর কোচ কিছু লোকজন সহ সেখানে আসে, ফলে সুহান বলে, তোমরা এখানে কি করছো? আর তুমি বলেছিলে যে তুমি আসবে না। এতে কোচ বলে, আমি যেহেতু তোমার উপকার করছি, এখন থেকে তুমি আমার কাছে ঋণী হয়ে থাকবে। এরপর সোহনের স্কুটি নিয়ে বেরিয়ে পড়ে আর একটা নার্সিং হোমে এসে পৌঁছায়, আর এখানে ওর মা ভর্তি রয়েছে। নার্স ওকে বলেছে অলরেডি তোমার অনেক বিল হয়ে গেছে। সোহন বলে, আমি যত তাড়াতাড়ি সম্ভব ডিপোজিট করে দেব। তখন নার্স বলেন, ম্যানেজমেন্টও তোমার মাকে ছুটি দিয়ে দেওয়ার কথা বলছে। সোহন বলে, আমি যত তাড়াতাড়ি পারি টাকা দিয়ে দেব। দেন নার্স ওর মাকে নিয়ে আসে এবং ও ওর মাকে হুইল চেয়ারে করে হাঁটাতে নিয়ে যায়, আর ওর মা ওকে বলতে থাকে যে তুমি রোজ রোজ আমার সাথে দেখা করতে না এসে তোমার পড়াশোনায় মন দাও। সোহন বলে, আমি তোমার সাথে দেখা করতে না আসলে আমার পড়াশোনায় মন বসবে না। দেন ওরা কিছুক্ষণ কথা বলে, আর তারপর সোহন যখন আবারও ফিরে যাচ্ছিল তখন ও ড্রাইভিং এ ফোকাস করতে পারছিল না। দেন হঠাৎ করে ও স্কুটি থেকে পড়ে অজ্ঞান হয়ে যায় এবং আশেপাশে থাকা লোকজন অ্যাম্বুলেন্সে কল করে। দেন সিন চেঞ্জ হয় আর আমরা চানমিকে দেখতে পাই, আর এখান থেকে আমরা জানতে পারি যে চানমি অনাথ আশ্রমে থাকে। এখানে এই দুই যমজ বাচ্চাকে ও নেকলেস গিফট করে, যেটা পেয়ে ওরা দুজন অনেক খুশি হয়ে যায়। এরপর চানমি ওর আর ওর ভাইয়ের ফটো দেখছিল। অ্যাকচুয়ালি ওর ভাইয়ের জন্য ওর অনেক চিন্তা হচ্ছিল। পরের দিন চানমি ওই দুই যমজ বাচ্চাকে সেই একই জায়গায় নিয়ে আসে এবং ওদের ফটো তোলায়। ওদের দুজনকে এভাবে ফটো তুলতে দেখে চানমির ওর ভাইয়ের কথা মনে পড়ে যায় যে ওরা দুজনের এই জায়গায় দাঁড়িয়ে ছোটবেলায় একসাথে ফটো তুলেছিল। আর যেদিন এই ফটোটা তোলা হয়েছিল সেই দিনটা একটু আলাদা ছিল, কারণ সেই দিন কোনো এক ফ্যামিলি ওর ভাইকে দত্তক হিসেবে নিয়ে গিয়েছিল, আর ওর ভাই অনেক কান্না করছিল। ফলে চানমি ওকে বলেছিল যে যখন তুমি বড় হয়ে যাবে তখন আমি তোমাকে আর্মিতে দেখতে চাই, আর এখান থেকেই ওরা দুই ভাই বোন আলাদা হয়ে যায়। এরপর আমাদের বর্তমান সময়ে নিয়ে আসা হয় এবং অনাথ আশ্রমের এই লেডি ওকে বলে যে ওদের দুজনকে দেখে তোমার আর তোমার ভাইয়ের মতো লাগে, আর তুমি আজকে ওদের সেম একইভাবে ফটো তোলালে যেমনটা তুমি আর তোমার ভাই তুলেছিলে। দেন চানমি ওই লেডিকে বলে যে আমি সিওল যাওয়ার প্ল্যান করছি, আর এখান থেকেই আমরা জানতে পারি যে এই লেডির নাম হচ্ছে জিওন। জিওন বলে, তুমি কি তোমার ভাইয়ের সাথে দেখা করতে যাচ্ছ? চানমি উত্তর দেয়, হ্যাঁ।
পরের দিন জানবি সিওল পৌঁছে যায় এবং ওর ভাইয়ের স্কুলের সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ে। ইতিমধ্যে দুজন ছেলে স্কুলে ঢুকছিল, ফলে ও ওদের কাছে ওর ভাইয়ের ব্যাপারে জিজ্ঞাসা করে। ওর ভাইয়ের নাম শুনে ওরা অনেক শক হয়ে যায় এবং কিছুই বলে না। ওরা ভাবছিল জানবি হয়তো কোনো স্ট্রেঞ্জার। আর ঠিক তখনই জানবি ওর ভাইয়ের ফটো ওদের দেখায় আর বলে, আমি অনেকদিন ধরে আমার ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করতে পারছি না, তাই আমি শুধু এখানে চলে এসেছি। দেন ওরা দুজন জানায় যে ওর ভাই মারা গেছে, যেটা শুনে জানবি অনেক বেশি আঘাত পায়। ও অনেক কান্না করতে থাকে আর ও এতটাই শক পেয়েছিল যে ও ঠিকঠাক হাঁটতেও পারছিল না। এদিকে জিওনের কাছে কল চলে আসে আর ওকে জানানো হয় যে পারকুনসিওক মারা গেছে। আর এই খবর পেয়ে জিওনও অনেক শক হয়ে যায়। আর পারকুনসিওকই হয়েছে জানবির ভাই। এরপর আমরা উনসিওকের ফিউনারেলের দৃশ্য দেখতে পাই। এখানে ওর দত্তক বাবা মা ওর শেষ কাজ করছিল। দেন ওরা সবাই চলে যাওয়ার পরই জানবি সেখানে আসে আর ওর ভাই অ্যাশার ফটো দেখতে পাই। আর ওর ভাইয়ের এমন অবস্থা দেখে ও অনেক কান্না করতে থাকে। এরপর ও তাড়াতাড়ি করে দৌড়ে বাইরে আসে আর ওর ভাইয়ের দত্তক বাবা মায়ের কাছে ওর পরিচয় দেয় আর বলে আমার ভাই মারা গেছে কেন, ও সুইসাইড কেন করেছে। এর উত্তরে ওর ভাইয়ের দত্তক মা চানবিকে দোষারোপ করতে থাকে আর ওর ভাই বদনাম করতে থাকে। এসব শুনে চানবির রাগ হয়ে যায়। ও বলতে থাকে যে আপনারা কেমন পারেন যে আপনাদের মৃত ছেলের নামে এসব উল্টোপাল্টা কথা বলছেন। ইতিমধ্যে ওদের গাড়ি সেখানে চলে আসে, ফলে ওরা সেখান থেকে চলে যেতে থাকে। তখন জানবি ওর ভাইয়ের দত্তক মায়ের কাছে ওর ভাইয়ের সেলফোনটা চায়। তো তিনি বলেন আমার কাছে তোমার ভাইয়ের সেলফোন নেই। ও অনেক জোর জবরদস্তি করতে থাকে। এতে ইনি বলেন আমরা তোমার ভাইয়ের কাছে কোনো সেলফোন খুঁজে পাইনি আর ওই জায়গায় কোনো সেলফোন ছিল না। এরপর জানবি সোজা পুলিশ স্টেশনে চলে যায় আর পুলিশকে ওর ভাইয়ের মৃত্যুর ব্যাপারে বলে। ও বলতে থাকে যে সেদিন আমি নর্মাল ওর সাথে ভিডিও কলে কথা বলছিলাম আর তারপরে এসব হঠাৎ করে হয়ে গেল। আমার ভাই সুইসাইড করার মতো মানুষ না। আমি শিওর যে ও সুইসাইড করেনি। ও আমার সাথে দেখা করারও প্ল্যান করেছিল। এতে ডিটেকটিভ বলেন সব সুইসাইড কেসে এরকম হয়, এসব কমন ব্যাপার। তাই আমরা আর এই কেসের ইনভেস্টিগেশন করব না, এটা আমরা বন্ধ করে দিচ্ছি। এটা শুনে জানবি চিৎকার করে বলতে থাকে যে আপনারা যদি আমাকে সাহায্য না করেন তাহলে আমি কার কাছে যাব। আপনাদের উচিত আমার ভাইয়ের খুনিকে খুঁজে বের করা। আর আমি বলতে পারি যে আমার ভাই সুইসাইড করেনি। এরপর আমরা সুহানকে দেখতে পাই। ওর সিটি স্ক্যান করানো হচ্ছিল। দেন ডাক্তার বলেন যে তুমি তোমার কোনো গার্ডিয়ানকে নিয়ে এখানে এসো। এতে সুহান পরিষ্কার বলে দেয় যে আমার সাথে আসার মতো কেউ নেই আর আমার মা নার্সিং হোমে ভর্তি। এতে ডাক্তার বলেন তুমি তো হাই স্কুলের সিনিয়র, তাহলে তুমি তোমার টিচারকে নিয়ে এখানে এসো। এদিকে জানবি অনেক স্যাড হয়ে বসেছিল এবং ওর ভাইয়ের কথা ভাবছিল। পরের দৃশ্যে আমরা দেখি সোহান ফুড ডেলিভারি করছে আর ঠিক তখনই ওর কাছে হসপিটাল থেকে মেসেজ আসে এবং ওকে কন্ট্যাক্ট করতে বলা হয়। এখানে ও নিজেকে বলতে থাকে যে আমার কোনো সমস্যাই তো হচ্ছে না, কিছুই হবে না। দেন আবার ফুড ডেলিভারি করতে বেরিয়ে পড়ে। এরপর আমরা জানবি আর ওর ফ্রেন্ডকে দেখতে পাই। ওর ফ্রেন্ড ওর উপর অনেক রাগ করছিল কারণ জানবি ওর ট্রান্সফার সিওলের সেই স্কুলে করিয়ে নিয়েছে যেখানে ওর ভাই পড়তো। দেন ও সিওলের বাসে উঠে পড়ে আর নিজেকে নিজে বলতে থাকে যে আমি সিওলে ট্রান্সফার হচ্ছে কারণ আমি আমার ভাইয়ের খুনিকে খুঁজে বের করতে চাই। পরের দৃশ্যে আমরা সুহানকে দেখতে পাই। ও বক্সিং করছিল আর এখানে ও অনেক বেশি অ্যাগ্রেসিভ হয়ে যায় এবং ওর প্রতিদ্বন্দ্বীকে অনেক বেশি মারতে থাকে, ফলে সবাই এসে ওকে আটকায়। দেন কোচ ওকে বলে যে তুমি আমার টিমে জয়েন করে নাও, আমি তোমাকে চ্যাম্পিয়ন বানিয়ে দেবো। এতে সুহান বলে আমি তোমাকে আর কতবার বলবো যে আমি এসব করতে চাই না, আমি শুধুমাত্র আমার স্টাডিতে ফোকাস করতে চাই। এদিকে সেই দিনের অ্যাক্সিডেন্টের পর থেকে ওর স্কুটি পাওয়া যাচ্ছিল না আর ও এখানে দেখতে পায় যে কেউ ওর স্কুটি বিক্রি করে দিচ্ছে। ফলে ও ওর কোচের কাছ থেকে বাইক নিয়ে সেই জায়গার উদ্দেশ্যে রওনা হয় যেখানে ওর স্কুটিটা বিক্রি করা হচ্ছিল। এরপর আমরা দেখি এই দুই ব্যক্তি একটা মেয়ের কাছে স্কুটিটা বিক্রি করেছে আর এই মেয়েটা আর কেউ না বরং চানবি ছিল। দেন ওরা স্কুটিটা বিক্রি করে সেখান থেকে চলে যায় আর চানবি ফোনে কথা বলতে থাকে। ইতিমধ্যে সুহান সেখানে এসে পৌঁছায় এবং চানবিকে ওর স্কুটির সাথে দেখতে পাই। ও চানবির কাছে আসে আর ওকে স্কুটি থেকে নামতে বলে। এতে চানবি বলে তুমি কি পাগল নাকি। দেন সুহান ওর হাত ধরে ফেলে এবং ওকে যেতে দেয় না। ও বলে আমি কিন্তু পুলিশ রাখবো। তখন সুহান বলে এটা আমার স্কুটি আর বিশ্বাস না হলে তুমি এটা স্টোরেজ বক্স খোলো, সেখানে কঙ্কালের স্টিকার দেখতে পাবে। এরপর চানবি স্টোরেজ বক্স খোলে এবং কঙ্কালের স্টিকার দেখতে পায়। চানবি বলে আমি একটু আগে ক্যাশ টাকা দিয়ে এটা কিনেছি, সো এটা এখন আমার। সুহান বলে তুমি চুরি করা জিনিস কিভাবে কিনতে পারো। চানবি ওর কোনো কথা শুনে না আর বলে আমি ক্যাশ টাকা দিয়ে এটা কিনেছি আর এখন যদি তুমি আমার থেকে এটা নিতে চাও তাহলে আগে তোমাকে টাকা দিতে হবে। সুহান বলে মনে হচ্ছে ভালো কথায় তোমার সাথে কোনো কাজ হবে না, দাঁড়াও আমি পুলিশ ডাকছি। ইতিমধ্যে একটা গাড়ি সেই রাস্তায় আসে যেখানে সোহর বাইক পার্ক করে রেখে এসেছিল। ও চানবিকে এখানেই দাঁড়াতে বলে বাইক সরাতে যায় কিন্তু ওর বাইক স্টার্ট হচ্ছিল না আর এই সুযোগে চানবি ওর স্কুটি নিয়ে পালিয়ে যায়। এরপর আমরা দেখি চানবি বাড়ি ভাড়া নিতে এসেছে কিন্তু স্কুল স্টুডেন্ট বলে ওকে বাড়ি ভাড়া দেওয়া হচ্ছিল না। ফলে ও বাড়ির মালিকের কাছে অনেক অনুরোধ করে আর বলে যে আমি কোনো রকম দুষ্টুমি করবো না। দেন অনেক অনুরোধ করার পর বাড়ির মালিক ওকে বাড়ি ভাড়া দেওয়ার জন্য রাজি হয়ে যায়। এদিকে এই চোরগুলো আবারও ওই স্কুটি চুরি করতে আসে আর ওরা এই স্কুটিতে লোকেশন ডিভাইস লাগিয়ে রেখেছিল যাতে করে ওরা খুব সহজে স্কুটির লোকেশন জানতে পেরে যায়।
ইতিমধ্যে সোহন সেখানে চলে আসে আর ওদের বলতে থাকে যে তোমরা চুরি করা জিনিস বিক্রি করে আবার সেটা চুরি করতে এসেছো। দেন ও ওদের সাথে মারামারি শুরু করে দেয়। আর ঠিক তখনই আরেকজন পেছন থেকে ওর মাথায় আঘাত করে, ফলে ও নিজের ব্যালেন্স হারিয়ে ফেলে আর সেই সুযোগে ওরা দুজন সেখান থেকে পালিয়ে যায়। এরপর চানমিও সেই রাস্তায় আসে আর দেখতে পায় সোহন ঠিকঠাক হাঁটতে পারছে না আর ওর পেছনে একটা গাড়ি আসছে। গাড়িটা ওকে ধাক্কা দিতেই যাচ্ছিল আর ঠিক তখনই চানমি সেখানে চলে আসে আর ওকে বাঁচিয়ে নেয়। দেন আমরা দেখি চানমি ওকে হেল্প করছে এবং ও জল দিয়ে ওর মুখ ধুচ্ছে। এখানে চানমি সোহনকে বলতে থাকে যে এখন থেকে আমি তোমার লাইফ সেভার, আর আমি যেহেতু তোমার জীবন বাঁচিয়েছি, তো এখন থেকে তুমি ওই স্কুটির কথা ভুলে যাও, আর এমনিতেও ওটা আমি আবার টাকা দিয়ে কিনেছি। দেন ও সোহনকে একটা রুমাল দেয় আর বলে তুমি এটা দিয়ে তোমার মুখ মুছে নিও, আজকে অনেক ঠান্ডা। এসব বলে ও সেখান থেকে চলে যায়। পরের দিন চানমি স্কুলে যাওয়ার জন্য স্কুটিতে বসে আর মনে মনে বলে যে এই প্রথমবার আমি আমার ভাইয়ের স্কুলে যাচ্ছি। আমি সেই একই স্কুলে যাচ্ছি যেখানে আমার ভাইয়ের খুনি রয়েছে। দেন স্কুটি নিয়ে বেরিয়ে পড়ে আর এদিকে সুহানও বাইক নিয়ে বেরিয়ে পড়ে স্কুলে যাওয়ার জন্য। এরপর ওরা একে অপরের সাথে ধাক্কা খেতেই যাচ্ছিল, কিন্তু চানমি ওর স্কুটিটা সরিয়ে নেয় আর সোজা ডাস্টবিনের মধ্যে গিয়ে পড়ে। দেন সুহান ওর বাইক থেকে নিচে নেমে আসে আর বলে ও এটা তুমি? চানমি বলে তোমার নক করা উচিত ছিল। এতে ও বলে তোমার লাগেনি তো? এদিকে চানমি দেখে ওর গা দিয়ে বাজে গন্ধ বেরোচ্ছে। দেন ও বলে আমার লাগেনি, তো তুমি যেতে পারো, আর আমাকে স্কুলে দেখে অবাক হওয়ার দরকার নেই, আমি এখানে নতুন ট্রান্সফার হয়েছি। এরপর আমরা দেখি সোহান চানমিকে হেল্প করছে, কসর জামায় অনেক নোংরা লেগে গিয়েছিল আর এখানে সোহান অনেক লজ্জা পাচ্ছিল কারণ জল ঢালার সময় চানমির ইনারওয়্যার দেখা যাচ্ছিল। দেন ওর কি মনে হয় ও চানমিকে ওর ইউনিফর্ম খুলে দিয়ে দেয়। এরপর ওরা আবার স্কুলের জন্য বেরিয়ে পড়ে আর তখন সোহান নোটিস করে যে ইউনিফর্মে ওর নাম লেখা রয়েছে। দেন সোহান ওর বাইক একটা কার সার্ভিস সেন্টারে গিয়ে পার্ক করে এবং চানমি ওর স্কুটি পার্ক করতে সেখানে চলে আসে। ফলে সোহান বলে তুমি আমার সাথে গাড়ি পার্ক কেন করছো? দেন ও সেখান থেকে চলে যায়। ইতিমধ্যে সার্ভিস সেন্টারের মালিক সেখানে আসে আর চানমিকে বলে তুমি এখানে কি করছো? এটা পার্কিং লট না। ও সোহানকে দেখিয়ে বলে ও তো এখানেই পার্ক করলো। ইতিমধ্যে উনি খেয়াল করেন চানমি সোহানের ইউনিফর্ম পরে রয়েছে, ফলে তিনি বলেন ও তার মানে তুমি সোহানের গার্লফ্রেন্ড, নিশ্চয়ই তোমরা অনেক ক্লোজ, আর সেই জন্যই তো তুমি সোহানের জ্যাকেট পরে রয়েছে। দেন তিনি সেখান থেকে চলে যান। এরপর চানমি স্কুলে প্রবেশ করে এবং গোলগায়ে সোহানের ইউনিফর্ম দেখে সবাই ওর নামে গসিপ করতে থাকে। ও এই মেয়েগুলোর কাছে শুটিং রেঞ্জের ব্যাপারে জিজ্ঞাসা করে এবং সেখান থেকে চলে যায়। দেন ওই মেয়েগুলো এই মেয়েটার কাছে এসে বলে যে একটা মেয়ে নতুন এই স্কুলে ট্রান্সফার হয়েছে আর ওর গায়ে সোহানের ইউনিফর্ম ছিল, আর এই মেয়েটার নাম হচ্ছে কুকজিহন, তো একে আমরা কুকজি বলে ডাকবো। কুকজি আসলে সোহানকে লাইক করে। এদিকে চানমি শুটিং রুমে যায়। তো স্যার ক্যাপ্টেন অর্থাৎ এই মেয়েটাকে চানমিকে স্কুলের সবকিছু বুঝিয়ে দিতে বলে। দেন চানমিকে ক্লাসরুমে নিয়ে যাওয়া হয় আর সোহানও এই ক্লাসেই ছিল। এখানে কুকজির ফ্রেন্ডরা ওকে বলতে থাকে যে এটাই সেই মেয়ে যে নতুন ট্রান্সফার হয়েছে। এখানে চানমি ওর পরিচয় দেয় আর বলে যে ও বুসান থেকে এসেছে। দেন একটা ফাঁকা সিটে গিয়ে বসে পড়ে। ইতিমধ্যে স্যার সোহানকে জিজ্ঞাসা করে যে তোমার ইউনিফর্ম কোথায়, আর ঠিক তখনই চানমি ওর ব্যাগ থেকে সোহানের ইউনিফর্ম বের করে বলে যে এটা আমার কাছে রয়েছে। আর এটা শুনে ক্লাসের বাকি স্টুডেন্টরা হাততালি দিতে থাকে আর বলতে থাকে যে তোমরা তার মানে ডেটিং করছো। আর এসব শুনে কুকজির অনেক রাগ হচ্ছিল। দেন সোহান ওয়াজ লাইক এ মেয়ে পাগল নাকি, এখনই সবার সামনে ইউনিফর্মটা দেওয়ার কি দরকার ছিল। দেন সিন চেঞ্জ হয় আর স্কুলে আরেকটা স্টুডেন্টের এন্ট্রি হয় আর এর নাম হচ্ছে জেবম। জেবম অ্যাকচুয়ালি রিচ ফ্যামিলি থেকে বিলং করে। এরপর ওকে প্রিন্সিপালের রুমে নিয়ে যাওয়া হয় আর আমরা এখানে জানতে পারি যে ও অন্যদের তুলনায় বড়। তাছাড়া একটা অ্যাক্সিডেন্টের কারণে ও 1 বছর স্কুল থেকে গ্যাপ নিয়েছিল, কিন্তু এখন ও আবার স্কুল কন্টিনিউ করতে চায়। প্রফেসর এখানে উসানকে ওর সাহায্য করতে বলেন। দেন জেবম ক্লাসরুমে গিয়ে ওর পরিচয় দেয় আর সিটে বসে পড়ে। এখানে এই সাদা চুলওয়ালা মেয়েটা ওকে চোখ মারে। এরপর লাঞ্চ টাইমে চানমি আর ক্যাপ্টেন একসাথে বসে লাঞ্চ করছিল আর এখানে ও ক্যাপ্টেনের সাথে ওর ভাইয়ের ব্যাপারে কথা বলে জানতে পারে যে ওর ভাইয়ের আজুক নামের একটা গার্লফ্রেন্ড ছিল। এখানে চানবির মনে পড়ে যায় যে ওর ভাই একবার ওকে আজুগের ফটো দেখিয়েছিল। তো চানবি ক্যাপ্টেনের থেকে আজুগের ফোন নাম্বার নিয়ে দেয়। পরের দৃশ্যে আমরা দেখি চানবি শুটিং ক্লাসের জন্য বেরিয়ে যায় আর তারপরই সোহানও ক্লাস থেকে বেরিয়ে যেতে লাগে। তো কুকজি ওকে জিজ্ঞাসা করে যে ও কোথায় যাচ্ছে। সোহান উত্তর দেয় ও অলরেডি পারমিশন নিয়ে রেখেছে আগে বেরোনোর জন্য। কুকজি এখানে ভাবতে থাকে যে আসলে ও ডেট করছে না তো। দেন চানবি বাইরে এসে আজুরের নাম্বারে কল করে আর সেই কলটা সোহান রিসিভ করে, যেটা দেখে ও অনেক অবাক হয়ে যায়। এখানে ও ভাবতে থাকে যে আমার ভাইয়ের মৃত্যুর সাথে ওর কোনো কানেকশন নেই তো। দেন চানবি সোহানের পিছু করতে করতে হসপিটালে পৌঁছে যায়। এদিকে সোহানের হঠাৎ করে মনে হয় কেউ ওর পিছু করছে, ফলে ও পেছনে ঘোরে আর তখনই চানবি লুকিয়ে পড়ে। ইতিমধ্যে ডাক্তার সেখানে আসে আর সোহানকে বলে যে আমি তোমাকে গার্ডিয়ান নিয়ে আসতে বলেছিলাম। সোহান বলে আমার সাথে কেউ আসতে পারবে না, আপনি যা বলার আমাকেই বলুন। এতে ডাক্তার বলে তোমার ব্রেন টিউমার হয়েছে আর এটা এমন জায়গায় হয়েছে যে কোনো সার্জারিও করা যাবে না। এটা শুনে সোহান অনেক শকড হয়ে যায় আর ডাক্তারকে জিজ্ঞাসা করে যে আমি আর কতদিন বাঁচবো। ডাক্তার বলে 6 মাস অথবা খুব জোর 1 বছর। আর ওদের এসব কনভারসেশন চানবিও শুনে নেয়।
এরপর সোহনের বাইক নিয়ে বেরিয়ে পড়ে আর একটা সমুদ্রের ধারে এসে বসে পড়ে। ওকে দেখে অনেক স্যাড মনে হচ্ছিল। এখানেও চিন্তা করতে থাকে যে এবার ওরই বা কি হবে আর ওর মায়ের খেয়ালই বা কে রাখবে। কিছুদিন কেটে যায় এবং চাঁদনি ওর স্কুটি পার করতে আসে। এখানে সার্ভিস সেন্টারের মালিক ওকে জিজ্ঞাসা করে যে সোহনের কি হয়েছে, আজকাল তো ওকে দেখতে পাচ্ছি না। আর উনি এই কারণেই ওকে জিজ্ঞাসা করে কারণ উনি চাঁদনিকে সোহনের গার্লফ্রেন্ড ভাবেন। চাঁদনি উত্তর দেয় আমি জানি না, দেড় সেখান থেকে চলে যায়। ক্লাসে এসে চাঁদনি লক্ষ্য করে যে সোহন আজকে স্কুলে আসেনি। এরপর ব্রেক টাইমে চাঁদনি সেই রুমে যায় যেখানে ওর ভাইয়ের মৃত্যু হয়েছিল। এখানে এসে ও ওর ভাইকে ওর সাথে কথা বলা অবস্থায় ইমাজিন করতে থাকে। ইতিমধ্যে সোহন সেখানে আসে আর ওকে জিজ্ঞাসা করে যে তুমি এখানে কি করছো। চাঁদনি বলে আমি তো এমনি এসেছিলাম, আর তুমি? সোহন উত্তর দেয় আমি এখান দিয়ে যাচ্ছিলাম আর হঠাৎ করে আমার এই জায়গাটার কথা মনে পড়লো। এখান থেকে কদিন আগে একটা ছেলে লাফ দিয়ে সুইসাইড করে নিয়েছে আর ও আমার ক্লাসে পড়তো। ওর নাম হচ্ছে পার্কুন সিয়ক। আমি ওকে পড়ে যেতে দেখেছিলাম আর পুলিশকে কল করেছিলাম। আর ওর মুখ থেকে এসব কথা শুনতে চাঁদনি পুরোই অবাক হয়ে যায়। তো এখানেই আমাদের এই ড্রামার ফার্স্ট এপিসোড শেষ হয়ে যায়। তো নেক্সট এপিসোড দেখতে চাইলে অবশ্যই কমেন্টের সাথে জানাতে পারেন। আর এক্সপ্লেনেশন ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না।